আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ ঢাকা। ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে নিন্দা প্রতিবাদ। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর। দেশে এনে মুখোমুখি করা হবে বিচারের, জানালেন চিফ প্রসিকিউটর। তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে, যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। তারল্য সংকট মোকাবেলায় আরও ২৫০০ কোটি টাকা সহায়তা পেল ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চালাবে কার্যক্রম, গ্রাহকের আস্থা ফেরানোই অগ্রাধিকার। টিভি সাংবাদিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদারিত্ব নিশ্চিতে সরকার প্রধানের সহযোগিতা চাইলেন নীতি নির্ধারকরা। সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয় সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে গণমাধ্যম কমিশন গঠনের কথা জানালেন তথ্যমন্ত্রী। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রী। বিআরটি প্রকল্পের করণীয় নির্ধারণে করে দিলেন বিশেষজ্ঞ কমিটি। সরকারি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কাল আপিল করবে আদ-দিন কর্তৃপক্ষ। ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চয়তা উইমেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লিতে হেনস্থায় ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। দুপুরে দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধরনের ঘটনাকে কেবল দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কেন এমন হলো সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ আর খোঁজখবর নেয়ার কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। ঘটনা রোববার সন্ধ্যা নাগাদ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইন্ডিয়ান ওশেন ড্রিমস সম্মেলনে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সে সময় প্রতিমন্ত্রী পদমর্যাদার ডাক্তার জাহেদকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে বিমানবন্দর ইমিগ্রেশন। এমনকি দিল্লির বাংলাদেশ মিশন ভারত সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের পরও সুরাহা হয়নি বিষয়টি। পরে মধ্যরাতে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা। সকাল 11:30টার দিকে দেশে পৌঁছান তিনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সরকার দুপুরেই তলব করে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে। এ ঘটনায় ঢাকা যে চরম ক্ষুব্ধ তা তাকে আনুষ্ঠানিকভাবে জানান দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান। আর এ ধরনের ঘটনা যে ঢাকা ভালোভাবে নেয়নি তা স্পষ্ট করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দিল্লি এয়ারপোর্টে। সেই বিষয়ে সরকারের বা পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানটা আমরা জানতে চাই শুধু। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে হবে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এরই মধ্যে বেনজির আহমেদকে ফেরাতে নথিপত্র তৈরির কাজ শুরু হয়েছে। সাবেক আরেক আইজিপির মতে একমাত্র কূটনৈতিক চ্যানেলই বেনজিরকে দেশে ফেরানো সম্ভব। একসময়ের অতি ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক ও সবশেষ পুলিশের শীর্ষ পদ আইজিপি ছিলেন। দুর্নীতির বিস্তর অভিযোগ নিয়ে গোপনে দেশ ছাড়েন বেনজির। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে 12 জুন দুবাই পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশ সদর দপ্তর বলছে, বেনজিরকে ফেরাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র বা তদন্তের সারসংক্ষেপ সহ অপরাধের বিবরণ পাঠাতে হবে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের আদালত এসব নথিপত্র যাচাই করবে। গ্রহণযোগ্য হলে সাবেক এই আইজিপিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে আরব আমিরাত। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। পুলিশের আরেক সাবেক আইজিপি বলেছেন, বেনজিরকে দেশে ফিরিয়ে আনা চ্যালেঞ্জ, তবে দুই দেশের সরকারের সদিচ্ছা আর আন্তরিকতা থাকলে সেটা সম্ভব হবে। বাংলাদেশের সরকার এবং যেখানে আছে সে ইউএই সরকারের যদি সদিচ্ছা থাকে, আগামী 1 ঘন্টার মধ্যে তাকে আনা যায়।
আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ইসলামী ব্যাংকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের দায়িত্ব পাওয়া বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালকের। ব্যবস্থাপনা পরিচালকের দাবি, গ্রাহকদের আতঙ্ক কিছুটা কেটেছে, যদিও নগদ টাকার চাপ সামলাতে আজও ২৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা নিয়েছে ব্যাংকটি। চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। নিয়োগ বাতিলের দাবিতে চলতি মাসের শুরু থেকেই মাঠে নামে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা, পালন করেন নানা কর্মসূচি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মাঝেও। টাকা তোলার চাপ বাড়তে থাকায় তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। সংকট মেটাতে ২ দফায় ৫,০০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে রোববার রাতে ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেয় নিয়ন্ত্রক সংস্থা। দায়িত্ব দেয়া হয় নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। জানান, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। এখানে আমানতকারীদের স্বার্থটা দেখাই আমাদের বড় দায়িত্ব। আমানতকারীদের যাতে আস্থা ফিরে আসে এবং ব্যাংকের যে স্বাভাবিক সেবা সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। ব্যাংক পরিচালনায় কোনো অনিয়ম হলে তদন্ত হবে। অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ড গঠন করা হবে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। আমাকে এখানে দেওয়া হয়েছে যাতে কোনো আপনার ব্রেক না পড়ে। একটা সুন্দর বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে। ৫ সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হবে। তাই এখন এইটাই তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে। সাংবাদিকতায় পেশাদারিত্ব নিশ্চিত করতে সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন বেসরকারি টেলিভিশনের নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তারা বলেন, ১৭ বছর গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ছিল প্রশ্নবিদ্ধ। সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীন গণমাধ্যম কমিশনের দাবি জানান তারা। প্রেস সচিব জানান, রাষ্ট্রের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ ও সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্ষমতা আসার পরপরই পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় সচিবালয়ে বেসরকারি টেলিভিশনের প্রধান নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে কথা বলেন তিনি। প্রায় ৩ ঘন্টা চলে এই মতবিনিময়, যেখানে আলোচনা হয় টেলিভিশন সাংবাদিকদের স্বতন্ত্র বেতন কাঠামো, সুরক্ষা ও নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে। বিগত ১৭ বছরে গণমাধ্যম কোথায় গিয়ে পৌঁছেছে, মানুষের অবিশ্বাসের জায়গায় পৌঁছেছে, আমরা সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে বলেছি। উনি নিজেও এগুলোর ব্যাপারে জানেন, সচেতন আছেন এবং আমরা সেই জায়গা থেকে কিভাবে গণমাধ্যমকে উত্তরণ ঘটাতে হয়, কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। যে গণমাধ্যমের একটা কাঠামো তৈরি করা দরকার, একটা নিয়ম নীতির মধ্যে যাওয়া দরকার, স্বতন্ত্রভাবে এবং গণমাধ্যম প্রফেশনাল ওয়েতে যাতে চলতে পারে। আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে। তিনি যে পরিবর্তনের সূচনা করতে চান, সেই পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমে সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে।